আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেকার ছেলের ভালোবাসা গল্পের দ্বিতীয় নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক। বাহারের হুট করে অদ্ভুত গানের কারণে হা হয়ে রইল ওহি। বিস্মিত কণ্ঠে বলল, আপনি কাকে মিন করে গানটা গাইলেন? বাহার আদরে ঢাকা সিঁড়ির দিকে একবার পলক ঝাপটা দিয়ে তাকালো। অতঃপর কিছু হয়নি এমন ভাব করে আকাশবাণী তাকিয়ে রইল। ওহি জানে বাহার এত সহজে উত্তর দেওয়ার পাত্র নয়। তাকে প্রশ্ন করাটা নেহাত বোকামি, আর ওহির মতো চালাক মেয়ের বোকামি করে সাজে না। গলা পরিষ্কার করে কথা ঘোরানোর প্রচেষ্টা চালিয়ে ওহি বলল, আপনার জন্য খাবার এনেছিলাম, সারাদিন তো না খাওয়া আপনি। ওহির কথা মতে দেরি, অথচ বাহারের পিছে ঘুরে তীক্ষ্ণ দৃষ্টি ফেলতে দেরি নেই। যেন বিদ্যুতের বেগে পিছে তাকিয়ে সে এক সেকেন্ড ব্যয় না করে বাহারের দৃষ্টি ওহিকে খানিকটা ভটকে দিল। মেয়েটাকে বোকা বোকা একটা হাসি দিয়ে আমতা আমতা করে বলল, আমি না, মেজমা পাঠিয়েছে। বাহার ওইকে পা থেকে মাথা অবধি একবার পরখ করলো, অতঃপর ঠোঁটের ভাঁজে থাকা সিগারেটের মাঝে দু টান দিয়ে ধোঁয়া উড়িয়ে দিল আকাশে। খুব গম্ভীর কণ্ঠে বলল, মিথ্যা কেন বলছিলে? তোমাকে তো মহিন কিছুই করেনি। ওহি স্থির, হাত পা দুটো কেঁপে উঠল। সে কাপা হাতে খাবারের প্লেটটা ধরে রেখে আছে বহু কষ্টে। পাহাড় কাপা হাতের দিকে দৃষ্টি দিল, অতঃপর কণ্ঠ সামান্য উঁচু করে আধারে নিমজ্জিত সিঁড়ির পানে তাকিয়ে হাঁক ছাড়ল, এই মেয়ে, এখানে এসো তো একটু। চিত্রা এতক্ষণে সব কিছু আড়ালে দাঁড়িয়ে শুনছিল। আসমিক ডাকে সে ভীত হলো, ধরা পড়ে যাওয়ার ভয়ে লজ্জাও পেল। তবুও সে জায়গা থেকে এক ইঞ্চিও নড়ল না। বাহার অসিদ্ধ হলো, বিরক্ত হলো কিঞ্চিত। সম্পূর্ণ ঘটনায় বোকা বনে রইল ওহি। অবাক কণ্ঠে বলল, ওখানে কেউ নেই তো? বাহার ওহির কথায় তেমন পাত্তা দিল না বলে মনে হলো না। কণ্ঠে জোর বাড়ল, বিরক্তির সহিত অযোধ্য কণ্ঠে বলল, রঙ্গন ফুল কানে গোজা রাখা রঙ্গনা, তোমাকেই বলছি, এখানে আসো। চিত্রা এবার শিওর হলো বাহার তাকিয়ে রাখছে। ইস, এমন লুকিয়ে কথা শুনতে গিয়ে ধরা পড়ে যাওয়ার মতো লজ্জা যেন আর হয় না। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে লজ্জার পাল্লা বাড়বে, বহির্য কমবে না। তাই চিত্রার বেশ জানা আছে, তাই ধীর পায়ে দরজা পেরিয়ে ওহিদের কাছে গিয়ে দাঁড়ালো। ওহি অবাক হলো চিত্রাকে দেখে। সে যে এখানে মোটেও চিত্রাকে আশা করেনি সেই কথা ছড়িয়ে গেল তার মুখ চুখ জুড়ে। ফ্যালফ্যাল নয়নে চিত্রার পানি তাকিয়ে আকাশ সমান বিস্ময় নিয়ে প্রশ্ন ছুড়ল, তুই এখানে? লজ্জায় চঞ্চল চিত্রা খানিকটা নেতিয়ে গেল। মুখটা ছাদের খড়খড়ে ছায়রাঙা উঁচু নিচু ফ্লোরে নিস্তব্ধ করে ধীরকণ্ঠে বলল, আমি আমি তো বাহার ভাইয়ের কাছে এসেছিলাম সে খাবে কিনা জিজ্ঞাসা করতে। ছোট চাচাই তো পাঠালো। ওই ভ্রুকোচকে কেমন দৃষ্টিতে যেন কতক্ষণ তাকালো চিত্রার দিকে, অতঃপর ঘাড় অবধি চুলগুলো বাতাসে উড়িয়ে গা ছাড়াভাবে বলল, অথচ আম্মু বিকেলে চাঁদনি আপাকে নিয়ে চেক আপ করতে গেছে। আমি যতটুকু জানি সে এখনও ফিরেনি। তাহলে একে তো লুকিয়ে এসে ধরা পড়ে গিয়েছে, তার উপর মিথ্যাটাও যুক্তিহীন হয়ে যাওয়ার লজ্জায় মাথা নত করতে করতে চিবুক ঠেকালো গোল দেশে। ওই হাসলো, প্রায় খোঁচে মেরেই বলল, সব ধরনের খারাপ অভ্যাস তোর আয়ত্তে ছিল, এখন কি আড়ি পেতে কথা শোনার অভ্যাসটাও রপ্ত করতে চাচ্ছিস? সবটা সহ্য করতে পারলো ওহি, আপার খোঁচাটা সহ্য করতে পারলো না চিত্রা। চোখ টইটুম্বুর হয়ে দেখা গেল অশ্রুস্রোত। ঠোঁট কাঁপিয়ে কিছু বলার আগেই ভারে রাজভারী কণ্ঠ ভেসে এলো, ঝগড়া করার হলে তোমরা নিচে গিয়ে ঝগড়া করতে পারো। বিনা কারণে একমাত্র মহিলা জাতি বোধহয় এত কথা খরচ করতে পারে। কথা কাটাকাটি থমে গেল, চুপ হলো প্রকৃতি। চিত্রা নাক টেনে গিলে ফেললো কান্না। বাহার এবার চিত্রার দিকে তাকালো, স্বাভাবিক কণ্ঠে বলল, চেরির মতো বাচ্চা মেয়ের সাথে খারাপ ঘটনা ঘটেছে, অথচ তুমি সেটা জেনেও কিভাবে হজম করলে? অদ্ভুত। চিত্রা থতমত খেয়ে গেল। পাহাড় ভাই অবধি কথা কিভাবে এলো? তাহলে কি চেরি বলেছে? চেরি না বললে ওহইয়াপাও বা জানলো কিভাবে? সবটা তাহলে চেরির কাজ। ভাবনার মাঝেই বাহারের ছোটোখাটো একটা রাজধমক ভেসে এলো। কেন বলনি চেরির ঘটনাটা? আসমিক ধমকে দুই বোনই কেঁপে উঠল। চিত্রার আকাশ পাতাল উজাড় করে মন খারাপ হলেও সে প্রকাশ করলো না, বরং মাথা নত করেই বলল, আমি ভেবেছিলাম পরে আলাদা করে বলবো। এতটুকু একটা বাচ্চা মেয়ে যদি এসবের শিকার হয় তাহলে মেয়েটার কত খারাপ সময় যায়। আর যদি সে সময়ে সমাজের মানুষ তিলকে তাল বানায় তাহলে বাচ্চাটার উপর দিয়ে কি যাবে ভেবেছেন? এই জন্যে আমি বলিনি। এবার বাহার দ্বিতীয় প্রশ্নটা ছুড়ল ওহির উদ্দেশ্যে, তুমি কেন মিথ্যা বলেছো? নিশ্চয়ই চিত্রার বলা কারণটার জন্য, তাই না? ওহি মাথার উপর নিচ করে সম্মতি প্রদান করলো। বাহার তপ্ত একটা শ্বাস ফেলে ঘুরে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়ালো, অথচ বয়সন্ধির চিত্রা তখন মনের ভিতর অবেকের সাম্রাজ্য নিয়ে অহিত্য জলে প্রায় ডুবন্ত অবস্থায়। বাহার ভাই আর ওহি আপা অবধি খবরটা কীভাবে গেল না জানা অবধি যেন মাথা ঠান্ডা হবে না। মনের এই তুমুল উত্তেজনা নেই আরোই কণ্ঠে প্রশ্ন তুলল চিত্রা, আপনারা সবটা জানলেন কিভাবে বাহার ভাই?
বাহার উত্তর দেয় না, মনের সঙ্গে গিটারে টুংটাং সুর তুলে লোটে যেন সব কিছুই নিজের মনমর্জির মতো চালাবে। তার যখন বলতে ইচ্ছা হবে বলবে, শুনতে ইচ্ছা হলে শুনবে, কিন্তু কারো কথাই তার নিয়মের কিঞ্চিত অবহেলাও করে না। ওই কতক্ষণ চিত্রের উৎকণ্ঠা মাখানো মুখের উপর চোখ বুলিয়ে অন্যদিকে তাকে মুখ ফুলিয়ে বলল, তুই চলে আসার পর চেরি আমার সাথে ভয় সেটেছিল। প্রাণোচ্ছল মেয়েটার এমন কাণ্ড দেখে অনেক অবাক হই। তারপর এক কিনারে নিয়ে বাচ্চাটাকে জোর করে জিজ্ঞাসা করতে সব অকপটে বলে দেয়, ভার ভাই হয়তো শুনেছিল সবটা, তাই মেরেছেন। কিন্তু সবার সামনে চেরির কথা বললে সবাইকে হালকা ভেবে নিতে হইতো, বা অন্যান্য দিক বিবেচনা করেই আমি নিজের ঘাড়ে নিয়েছি সবটা। চিত্রা মনোযোগ দিয়ে সবটা শুনলো। ওহি আপার প্রতি ভালো লাগাটা আর একটু বেড়ে গেল। ওহি আপার সাথে তার গলে গলে ভাব ছিল না কখনোই, কারণ আপা বেশি গম্ভীর আর খুঁতখুঁতে স্বভাবের হওয়া চিত্রার চঞ্চলতা তত পছন্দ করেন না। ওহি আপা আদর্শ নারীর খাতায় দেখা যাবে নির্দ্বিধায়, নারী সত্তার সকল গুণ তার মাঝে অবস্থিত। নীরবতার জাল ভেঙে নিচ থেকে চিত্রার মায়ের গলার স্বর ভেসে এলো। সে চিত্রাকে বেশ ব্যত্যব্যস্তি কণ্ঠে ডাকছে। চিত্রা আর অপেক্ষা করলো না, ধপধপ পা ফেলে ছুটে গেল নিচে। ওহি গম্ভীর কণ্ঠে সাবধান বাণী দিল, আসতে যাবি, অন্ধকার এখানটাই, পড়ে যাস না যেন। চিত্রার মুখের হাসি প্রশান্ত হলো। একটু আগে ওহি আপার খোঁজে দেওয়ার কথাটা যতটা ব্যথা দিয়েছিল, এখন সাবধানী কণ্ঠটা ততটা প্রশান্তি দিল। চিত্রা চলে যেতেই ওহি তার হাতের খাবারের প্লেটটা বাহারের চিলেকোঠায় নিয়ে গিয়ে রাখলো নিঃশব্দে। আবার শব্দহীন পাহে বাহারের পিছে এসে দাঁড়ালো। বার ঘুরল না ওহির দিকে, আগের স্থানেই দাঁড়িয়ে থেকে ফিসলে কণ্ঠে বলল, কিছু বলবে? আপনি আগাগোড়া পুরোটাই নকল মানুষ, তাই না? অসময়ে ওহির এমন অদ্ভুত কথা শুনেও চমকালো না বাহার, এমনকি কোনো প্রতিক্রিয়াও দেখালো না। বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা নকল মানুষ, তা নকল হলেও বা কি, তোমার কোনো সমস্যা তো হচ্ছে না? আপনি জ্বলন্ত নেশা বাহার ভাই, যে নেশা হয়তো আমার আর চিত্রার শরীরে ভয়ঙ্কর বেগে ছুটছে। চিত্রা টিনেজার, আবেগের বয়সে ওর, দুনিয়া রঙিন ওর, কিন্তু আমার মতো মেয়েকেও আপনি ঠিক থাকতে দিচ্ছেন বাহার ভাই। আপনি জলজ্যান্ত বিষ, যা চিত্রা না বুঝেই গ্রহণ করেছে, আর আমি বুঝে। ওহির শেষ দিকের কণ্ঠটা কেমন উত্তেজিত লাগলো। হয়তো এক গম্ভীর আলোচনা করতে গিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তার শরীরের সবটুকু রক্তকণিকায়। বাহারের ভাব এখন যে ওহির কথাগুলো নিতান্তই স্বাভাবিক, এত অবাক হওয়ার কিছু নেই। কথা থামিয়ে ওহি কতক্ষণ জিরিয়ে নিল, অতঃপর বাহারের দিকে কতক্ষণ এক দৃষ্টিতে তাকে বিরুষ মুখে হাসি দিয়ে বলল, আমি জেনে শুনে বিষ করিয়েছি পান। এক সেকেন্ডও আর দাঁড়ালো না ওহি, ব্যস্ত ভঙ্গিতে ছাদ ছেড়ে দিল সে। তার মতো অত লাজুক ঠান্ডা মেয়ে এমন কথা বলতে পারে ভাবতেই লজ্জায় তার শরীর হিম হয়ে আসছে। বাহারের সামনে থাকলে আর মুখ দেখাতেই পারবে না, তাই লজ্জায় মুখ লুকাতে চলে যাওয়া। বাহারের দ্বিতীয় সিগারেটটাও শেষ হলো, আর মোড়া ভেঙে সে অলস ভঙ্গিতে দেহটা টেনে নিয়ে গেল নিজের ঘরটাতে। ঘরের কৃত্রিম আলোটা বন্ধ করে মাথার নিচে দুহাত গুজে শুয়ে পড়ল। থালার ভাত, গ্লাস ভর্তি পানি স্থিরভাবে আগের জায়গায় পড়ে রইল। বাহার ছুঁয়েও দেখলো না, বরং গলা ছেড়ে গেল, শত রাত জাগা হবে, থালে ভাত জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না। চিত্রা সিঁড়ি বেয়ে ছাদের থেকে নামতেই তার বাবার মুখোমুখি হলো। মা বোধহয় এজন্যই এত ডাকছিলেন। বাবার সামনে এসেই চঞ্চল পা জোড়া থেমে গেল চিত্রার, মাথাটা নিচু করে দৃষ্টি নামালো। নুরুল সওদাগর মুখ চোখ কুচকে মেয়ের দিকে তাকালেন, অতঃপর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, রাত বিরাতে ওর দোষীপনা বন্ধ করলেই আমি খুশি হব। চিত্রার মা মুনিয়া বেগম মেয়ের দিকে তাকালেন, অতি স্বাভাবিক কণ্ঠে বললেন, এখনই তো একটু দোষীপানা করবে, যে বয়সে যেটা মানানসই সেটা করবে না, অদ্ভুত কথা বলো। স্ত্রীর কথা বিশেষ পছন্দ হলো না নুরুল সওদাগরের। বিশাল এক ধমক দিয়ে বললেন, অতি উঠলে ঝরতে সময় লাগবে না, সামলাও। অপমানে চিত্রের মুখ লাল হয়ে গেল, রাগে ক্ষোভে চোখে জল এলো। কান্নাটা আটকে দিয়ে বলল, একদিন আমার ঝরে যাওয়ার কারণ নিশ্চয়ই আপনি হবেন আব্বু, আমি দেখতে পারছি আমার ভবিষ্যৎ। এই প্রথম বোধ হয় চিত্রা বাবার মুখের উপর কথাটা বলল। ব্যাপারটা ভীষণ অপ্রসিত ছিল। রান্নাঘর থেকে চিত্রের বড় চাচি অবধি হতভম্ব হয়ে চলে রইলেন। ত্রিশান আর দিশান সবাই বসেছিল। চিত্রের কথাই তারাও আহাম্মক হয়ে গেল। চিত্রা আর দাঁড়ালো না, এক ছোটে নিজের ঘরে চলে গেল। বাবার মুখের ওপর যে সে এমন একটা কথা বলতে পারবে কখনো ভাবেইনি। সবটাই যেন বাহার ভাইয়ের ছোঁয়াচে রোগ। লোকটার গা ছাড়া ভাব দেখতে দেখতে নিজের মাঝেও কেমন সে ভাব চলে এসেছে। বাহার ভাই জলজেন্দ্র রোগ, যা ছড়িয়ে পড়ছে মস্তিষ্ক জুড়ে। উত্তপ্ত দুপুরে শরীর পড়ে যাওয়া জোগাড়, আর চিত্রার মেজাজটাও বেশ চটে আছে। কলেজ থেকে বের হতেই তার ক্লাসমেট রিফাত তাকে পত্র দিয়েছে, তাও যে সে পত্র না, 100 বানান ভুল পত্র। পত্র পেয়ে যতটা না উৎফুল্ল হয়েছে, ততটাই বানান দেখে রেগে গিয়েছে। প্রেমপত্র না, যেন ক্লাসের সবচেয়ে গর্ধব ছাত্রের পরীক্ষার খাতা। চিঠিটা ছিঁড়ে কুটি কুটি করে রিফাতের মুখের উপর ছুঁড়ে ফেলে এসেছে সে।
রাস্তা পার হতেই ওহি আপার সাথে দেখা চিত্রার। ওহি আপা চেরিকে স্কুল থেকে নিতে এসেছে। চিত্রার কলেজ আর চেরির স্কুল প্রায় কাছাকাছি। পরিচিত মুখ দেখতেই চিত্রার মন নিচে উঠল, ছুটে গেল ওহি আপার কাছে। চেরিও বেশ খুশি হয়েছে চিত্রা আপাকে দেখে। চিত্রা আপার সাথে তার আবার বেশ ভাব। স্কুল কলেজের গলি ছুড়িয়ে নিজেদের এলাকায় ঢুকতেই বাহার ভাইকে চোখে পড়ল চিত্রার। পাড়ার মোড়ের বড় পিলারটার সাথে দাঁড়িয়ে মনে সুখে সিগারেট ফুঁকে যাচ্ছে। দুনিয়ায় যেন তার এটার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর নেই। চিত্রা আর চোখে তাকালো, মিনমিন করে বলল, বাহার ভাইয়ের কাছে এলেই সব চলে যায়, হোক সেটা নিকোটিন কিংবা হৃদয়। নিজের কথাই নিজেই অবাক হলো চিত্রা। ওহি আপা শুনে ফেললো না তো? ভয়ে ভয়ে ওহি আপার দিকে তাকালো সে। ওহি তখন ফোনে ব্যস্ত, হাফ ছেড়ে বাঁচলো যেন চিত্রা। দুই একটা রিক্সা চলে যাচ্ছে আদুরে। চিত্রার জুতোর ফিতাটা কিছুটা খুলে যাওয়ায় উপর হয়ে বসে ফিতাটা লাগিয়ে নেয় সে। ওহি আর চেরি বেশ খানিকটা সামনে গিয়ে দাঁড়াই। বাহার সিগারেট শেষ করে হাসি মুখে চেরির কাছে এগিয়ে আসতে নিলেই সবাইকে অবাক করে দিয়ে একটা চলন্ত বাইক থেকে কিছু তরল পদার্থ ছুঁড়ে মারল চিত্রাদের উদ্দেশ্যে। তিন মেয়ের ভয়ানক চিৎকারে ভারী হয়ে এলো এলাকা। বাহার কেবল হতভম্ব চোখে তাকিয়ে রইল। আজকের গল্পটি এ পর্যন্তই শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।